পৃষ্ঠা ৬৭। লড়াই চলছে, দুর্যোগের ঘন ঘটা। ২০০৯ সালের ২২শে ফেব্রুয়ারি সকালের ফ্লাইটে কেকা ফিরে আসে। এসে থেকে কেকার আর তর সইছিল না। কি মানসিক অবস্থায় সে যে এতটা উড়ে এসেছে একমাত্র সেই জানে। সেই বিকেলেই মা বাবাকে দেখতে যায় নার্সিংহোমে। কিন্তু কি বিচিত্র ব্যাপার, দুজনেই একই নার্সিংহোমে রয়েছেন, অথচ কেউ কারোর কথা জানে না যে দুজনেই অসুস্থ হয়ে একই জায়গায় ভর্তি হয়েছেন। কাউকেই বলা হয়নি তারা দুশ্চিন্তা করবেন বলে। শারীরিক অসুস্থতার সাথে যদি মানসিক দিক দিয়েও দুর্বল হয়ে পড়েন তাহলে সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে। বলে কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতিই হবে। তাই একজনের অসুস্থতা আর একজনের কাছ থেকে গোপন করা হয়েছে। রোজই কেকা বাবা মাকে দেখতে চায়। কিছুদিন চিকিৎসার পর দুজনের ছুটি হয়ে যায়। কেকা দুজনকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে আসে, কিন্তু মা তখনও শয্যাশায়ী। দুজন আয়া রাখতে হয় দুবেলার জন্য। বেড প্যান দিতে হয় মাকে, আর বসে বসেই একটু গা মুছিয়ে দেওয়া হয়। শারীরিক উন্নতি হলে তখন হাঁটিয়ে হাঁটিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ধরে ধরে চান করানো হয়। এইভাবে মাসখানেক কাটে। মা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। মা সুস্থ হলে কেকা রাতের আয়া ছাড়িয়ে দেয়, নিজেই রাতে বেড প্যান দেয় মাকে। মায়ের সুগার ছিল বলে বারবার বাথরুম যাওয়ার প্রয়োজন হয়। রাতে যাতে উঠতে না হয় মুনি নিজেই বেড প্যান দেয়, আবার ধুয়ে পরিষ্কার করে রাখে। কিন্তু বাবার সেরকম নিরাময় লক্ষণ দেখা যায় না। প্রায়ই বাবার প্রস্রাব দিয়ে রক্ত বেরোয়। বারংবার বাবাকে নার্সিংহোমে কেকা নিয়ে যায়। পৃষ্ঠা ৬৮। দাদাও এবার চলে যায় নিজের কর্মস্থলে। আর থাকা সম্ভব হয় না। আচমকা এই পরিবেশে এসে কেকা যেন হিমশিম খায়। সে সময় ভাগ্যিস সারনাজ কলকাতায় ছিল। সারনাজের কাছে পরামর্শ চায় কেকা। সারনাজ আন্তরিকতার সাথে জানায়, আমি তোর কাছে গিয়ে কটা দিন থাকছি, তোর যা যা দরকারি কাজকর্ম আছে এর মধ্যে সেরে নে। কেকা ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানায় তার এমন বন্ধু ভাগ্যের জন্য। সারনাজের এই প্রস্তাবে কেকার সত্যি খুব সুবিধে হয়। ব্যাংকে টাকা তোলা আর যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কেকা সারনাজে সাহায্য করে। সারনাজের মতো এমন উদার আর পরোপকারী মেয়ে কেকা এই জীবনে আর একটাও দেখেনি। এমন ভালো মনের মেয়ে আজকালকার দিনে পাওয়া দুষ্কর। ৪-৫ দিন কেকার সাথে থাকে সারনাজ। নিজের বোনের মতো তার বাবা মায়ের সেবা করে এবং তাকে সব কিছুতে সহযোগিতা করে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তারপরে সারনাজ নিজের বাড়ি ফেরে। কেকা এই পরিস্থিতির সাথে ধীরে ধীরে ধাতস্থ হয়। মাথা ঠান্ডা রাখাই যেন এক এক সময় কঠিন হয়ে ওঠে। বাবা আর মা দুজনেই বিছানায়। ২০০৯ সাল এইভাবেই এগোতে থাকে। অসুখ বিসুখ, ব্যথা বেদনা, দুঃখ যন্ত্রণার এই নেতিবাচক পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসতে চায়। কুঁড়ি থেকে প্রেমের যে ফুল প্রস্ফুটিত হয়েছে তাকে পরিণতি দিতে মন চায় কেকার। তাই সে এবার খোলাখুলি বাবা মাকে জানায়, এবার তো আমি বিয়ে করব। অরূপদার আমাকে পছন্দ, আমিও পছন্দ করি অরূপদাকে। ভালো মানুষ, বুঝছো না কেন তোমরা? বাবা মা তখন খুবই অসুস্থ। সেই মনের বা শরীরের জোর আর নেই। তাই তারা বলেন, দেখ যা ভালো বুঝিস তাই কর। আবার অনেক দিন বাদে কেকার মনটা চঞ্চল হয়ে ওঠে। সেই কৈশোরের দিনের মতো ছটফটানি অনুভব করে। ফুরফুরে এক আনন্দের আনাগোনা শুরু হয় তার মনের অলিন্দে। অতঃপর ২০১০ সালে ২রা জুন কেকা এবং অরূপ চক্রবর্তীর রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হয় অরূপদার এক বন্ধু সুভাষ তার বাড়িতে। পৃষ্ঠা ৬৯। খাওয়া দাওয়া হয় এক অভিজাত রেস্তোরাঁয়। বিয়ের দিনও মা দুশ্চিন্তায় চোখের জল ফেলছিলেন। তখন অরূপ মাকে নমস্কার করে বলেন, মা কাঁদবেন না, আমি দায়িত্ব যখন নিচ্ছি বুঝেই নিচ্ছি। আপনার মেয়ে খুব ভালো থাকবে।
কেকার বাবা রেজিস্ট্রেশনের দিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার আগের দিনই কেকার বাবা বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। হঠাৎ উনি অজ্ঞান হয়ে যান। কি কারণে যে এমন হলো কেউ বুঝতে পারে না। মায়ের হাত পা ঠান্ডা হয়ে যায়, কাজের লোকেরাও কিছু করতে পারছে না। কেকার চিরকালই চিকিৎসা বিদ্যার উপর একটা আগ্রহ থাকাতে তার মনে হয় যে বাবার সুগার নিশ্চয়ই কমে গেছে। তখন কেকা কাজের লোকেদের তাড়াতাড়ি চিনি দিয়ে কমপ্লান গুলে আনতে বলে। তারপর আস্তে আস্তে চামচ দিয়ে কমপ্লান গালের মধ্যে ঢুকিয়ে দেয়। বাবা ধীরে ধীরে চোখ খোলেন এবং কথা বলতে পারেন। বাবা এক প্রকার কোমার মধ্যে চলে যাচ্ছিলেন। কেকা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বাবাকে এক বিপজ্জনক অবস্থা থেকে ফিরিয়ে আনে। এই বোঝাটা কেকার তখনকার মতো খুব কাজে দিয়েছিল, যদিও এরপর বারবার কেকাকে নার্সিংহোমে ছোটাছুটি করতে হয়। একবার প্রয়োজনে শহরের এক নামী নার্সিংহোমে ভর্তি করে কেকা তার বাবাকে সিস্টোস্কোপি করাতে হবে। সেবার দাদা আসতে পারেনি, সবে কলকাতা থেকে গেছে বলে ছুটি পায়নি। সেদিন বাবার জ্যোতিষবিদ্যার এক ছাত্রী মধুদি যান, আর সবসময় যে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেই সারনাজও আশ্বস্ত করে কেকাকে। আমি যাব কেকা, তোর কোনো চিন্তা নেই। সেদিন কেকা সকাল থেকে কিছু খায়নি। সারনাজ জোর করে কেকাকে নার্সিংহোমের ক্যান্টিনে খাওয়ায়। দুই বন্ধু তারপর একসাথে বসে থাকে ডাক্তারের অপেক্ষায়। কি যে হবে দুশ্চিন্তায় কেকা জেরবার। যাই হোক, সিস্টোস্কোপি হয়ে যায় নির্বিঘ্নে। তারপর ডাক্তারবাবু 72 ঘন্টার সময় দেন। বাবাকে আইসিইউতে দেওয়া হয়েছে। বাবার জ্ঞান ফিরেছে, ভালো আছেন বাবা। দুই বন্ধুতে মিলে দেখে আসে। কয়েকদিন বাদে সুস্থ হলে আবার বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে কেকা। বাবার অসহ্য কষ্ট হয় যখন প্রস্রাব আটকে যায়। পরিত্রাহী চিৎকার করেন। কেকা তখন যে কি করবে ভেবে পায় না। পৃষ্ঠা 70। প্রায় অ্যাম্বুলেন্স ডেকে কোনো হাসপাতালে ভর্তি করতে হয়। কেকা কাজের লোকেদের নিয়ে ছুটোছুটি করে কিভাবে যে সামলায় সে আর বলার নয়। একবার সেরকম নিদারুণ কষ্টের সময় বাবাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করলে বাবা কষ্টে চিৎকার করতে থাকেন, মুনি মুনি আমার খুব কষ্ট হচ্ছে। সে যে কি দুঃখের চিত্র। মনের ওপর খুব চাপ পড়ে কেকার। সিস্টাররা বলেন আপনি চলে যান, আমরা সামলে নিচ্ছি। কেকা রাজি হয় না। আমি এখানে বসে থাকব, আপনাদের একটুও ডিস্টার্ব করব না। বাবার প্রস্রাব ক্যাথেটার দিয়ে করিয়ে দিয়ে রক্তটা বের করে দিলে তারপর বাবা শান্তি পান। তখন বাবা আচ্ছন্ন হয়ে একটু ঘুমিয়ে পড়েন। 2010 সালে বাবার কিডনি ক্যান্সার ধরা পড়ে। এই কথা শুনে সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ক্যান্সারের কষ্ট যন্ত্রণার কথা চিন্তা করলেই মানুষ ভয়ে কুঁকড়ে যায়। আর যেখানে এর সঠিক কোনো ওষুধের এখনো হদিশ নেই। এই খবর শুনে সকলেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কলকাতার এক বিখ্যাত নার্সিং হোমে, যেখানে বাবাকে আগেও ভর্তি করা হয়, সেখানেই বাবার কিডনি অপারেশন হয়। বাঁদিকের কিডনি, ইউরেটার এবং কিছুটা অংশ ব্লাডারের বাদ যায় বাবার। কেকার সাথে থাকলে, তাকে দেখলে বাবার আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ। সেবার দাদাও চলে আসে সময় মতো। সেরকম প্রয়োজন হলে নার্সিংহোমে ভর্তির খবর পেলেই দাদা চেষ্টা চরিত্র করে ঠিক চলে আসে। এত বিপদের মধ্যেও 2010 সালে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। 2010 সালের 25শে নভেম্বর কেকা TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসে চাকরি পায়। বাবা মায়ের খুশি আর ধরে না। মেয়ে চাকরি পেয়েছে। এত সংগ্রামের পর মুনির এই চাকরি এক ঝলক মুক্ত বাতাস এনে দেয় পরিবারে। নিশ্চিন্ত বোধ করেন বাবা মা। পরম স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন। প্রচ্ছন্ন গর্বও হয় বটে। অনলাইনে কেকা ইনেবল ইন্ডিয়ার কম্পিউটার পরীক্ষা দিয়েছিল। ভালো ফল করে। সেই সার্টিফিকেট দেখিয়ে কেকা এই চাকরি পেয়েছে।
সার্টিফিকেট আসার পর কেকা IBM, TCS ইত্যাদি আরও অনেক বহুজাতিক সংস্থায় নিজে থেকেই অ্যাপ্লাই করে। TCS থেকে ইন্টারভিউয়ের ডাক পায়। বেশ কয়েক দফা ইন্টারভিউ হওয়ার পর সে নির্বাচিত হয়। মুম্বাই থেকে ফোনের মাধ্যমে তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। সব কিছুতেই কেকা উত্তীর্ণ হয় সফলভাবে। পৃষ্ঠা 71। কেকার জীবনে আর এক নতুন অধ্যায় শুরু হয়। চাকরি করতে শুরু করে মুনি TCS-এ। শুরুর দিকে অরূপ তাকে TCS-এ ছেড়ে দিয়ে আসতেন। কেকার চিরকালই বন্ধু ভাগ্য ভালো, কোনো না কোনো অফিসের কলিগ তাকে ফেরার সময় বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এইভাবে কিছুদিন চলার পর কেকার TCS-এ বাস ঠিক করা হয়। কাজের মেয়ে TCS-এর বাসে তুলে দিয়ে আসে রোজ। বাসে অফিসের সহযাত্রী থাকার ফলে তারা যত্ন করে কেকাকে নামিয়ে নিয়ে অফিস অবধি পৌঁছে দেয়। কোনো অসুবিধে হয় না। আর অফিস ছুটির সময় কেকা কাজের মেয়েটিকে TCS-এ ডেকে নেয়। সে তখন কেকাকে বাড়ি নিয়ে চলে আসে। এইভাবে কেকার যাতায়াত ঠিক হয়। এদিকে বাবা, মা, ঠাকুমা তিনজনে একসাথে অসুস্থ বাড়িতে। বাবা মা এক বিছানায়, পাশের ঘরে ঠাকুমা আর এক বিছানায়। একদিন রাতে কেকার ঠাকুমার বাড়াবাড়ি রকমের শরীর খারাপ হয়। তখন তার স্কুলের বন্ধু জয়িতা, যে এখন প্রতিষ্ঠিত ডাক্তার, তাকে ডাকে কেকা। জয়িতা গাইনোকোলজিস্ট। রাতে কাউকে পাওয়া যাচ্ছিল না বলে সে জয়িতাকেই ডেকেছিল। সেই রাতে এসে সে পরামর্শ দিয়ে যায় কেকার ঠাকুমার জন্যে। কেকার কৃতজ্ঞতার শেষ ছিল না। তার যে কোনো ডাক্তারি পরামর্শে কেকা সবসময় জয়িতার দ্বারস্থ হয় এবং সে সবসময় সাহায্য করতে প্রস্তুত থাকে। কেকা রাতে বাবা মায়ের মাঝখানে শোয়। দুজনের বুকের ওপর দুটো হাত রেখে শুয়ে থাকে, পাছে কেউ যদি তার অজান্তে রাতে ওঠে এবং পুড়ে যায়। দিনের বেলা আয়া আর কাজের লোকের ভরসায় কেকা চাকরি করতে যায়। অরূপ তখন নিজের বাড়িতেই থাকেন। পরিস্থিতির কথা বিবেচনা করে বিয়ে হয়ে গেলেও প্রথম দিকে অরূপ নিজের বাড়িতেই থাকতেন। শনি রবিবার কেকার সাথে এসে সময় কাটাতেন। এর মধ্যে কেকাকে অনেকবার নার্সিংহোমে ছোটাছুটি করতে হয়। এক ডাক্তারবাবু মাঝে মাঝেই কেকার বাবার ব্লাডার ওয়াশ করতে আসেন। প্রস্রাবে রক্ত আসলে ওয়াশ করে দিলে যন্ত্রণার উপশম হয়, বাবা একটু স্বস্তি পেতেন। সেই ডাক্তারবাবু একদিন ঠাট্টা করে কেকাকে বলেন, 3 বেডের নার্সিংহোমটা তো আপনি ভালোই খুলেছেন। কি আর করা যাবে, এভাবেই চলছে। খুবই কষ্ট পাচ্ছে তিনজনই, বাবা, মা এবং ঠাকুমা। এই কাজের মেয়েরা সঙ্গে আছে, এরা সবাই খুবই ভালো। পৃষ্ঠা 72। এদের সহযোগিতার জন্যই চালিয়ে যেতে পারছি। আমাদের যিনি গাড়ি চালান, রবিদার ওপরও ভীষণ নির্ভর করি আমি। এর মধ্যে ঠাকুমার আবার খুব বাড়াবাড়ি হয়। একদিন ঠাকুমাকেও নার্সিংহোমে ভর্তি করতে হয়। ICU-তে তাকে রাখা হয়। 5-7 দিন বাদে আবার ঠাকুমা নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু 2010-এর ডিসেম্বর মাসে আবার ঠাকুমা বেশ অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট শুরু হয়। মুনি আর রবিদা মিলে যখন অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে নিয়ে যায়, তখন সেখানে ঠাকুমাকে মৃত বলে ঘোষণা করা হয়। শেষের 4 বছর মুনি ঠাকুমা খুব কষ্ট পেয়েছেন। ক্যাথেটার সহযোগে থাকতেন। তবুও ঠাকুমার মৃত্যু সংবাদ শুনে মুনির বুকটা খালি খালি লাগে। সে আর দাদা ঠাকুমার সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে। ছোটবেলার সেই সব স্মৃতি তার মনের মধ্যে ভিড় করে আসে। কিন্তু মানুষ নশ্বর, একদিন এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতেই হয়। এইদিকে আর এক মুশকিল হয়েছে। মুনি আর রবিদা তখন চিন্তা করছে কি করবে। অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ তো আর ফিরিয়ে নিয়ে যেতে দেবে না। রবিদা বলছে, তাহলে কি কাঁধে করে ঠাকুমাকে বাড়ি নিয়ে যাব? কি করব এত রাতে? কেকা বলে, না না, এ তো পুলিশ কেস হয়ে যাবে রবিদা। তুমি বরঞ্চ প্রাইভেট গাড়ি দেখো, একটু বেশি টাকা নিলে নিক। রবিদা বললেন, দাঁড়াও দেখি কি গাড়ি পাই। শেষ পর্যন্ত একটা গাড়ি জোগাড় করে নিয়ে চলে আসে রবিদা। গাড়িতে নিষ্প্রাণ ঠাকুমাকে তুলে মুনি আর রবিদা বাড়ি ফেরে।
মা বাবাকে জানায় যে ঠাকুমা এই পৃথিবীর মায়া কাটিয়ে অমৃত লোকে যাত্রা করেছেন। বাবা শুনে খুব কষ্ট পান। যতই হোক নিজের মা বলে কথা, আসলে বাবা মা দুজনেই তখন এত রকম রোগে জর্জরিত যে ঠাকুমার শোক নিয়ে বিলাপ করার মতো অবস্থায় ছিলেন না। দাদাও সে সময় আফ্রিকায় চাকরি সূত্রে। খবর পেয়ে সে এসে ঠাকুমার কাজে উপস্থিত থাকে। তাতে মুনির সত্যি খুব সুবিধে হয়। পৃষ্ঠা ৭৩। ঠাকুমা ৩০শে ডিসেম্বর ২০১০-এ ইহলোক ত্যাগ করলেও মুনির বাবা মাকে নিয়ে লড়াই থামল না। এক বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আর এক বিপদের সম্মুখীন সে। সীমানার অতন্দ্র প্রহরীর মতো তাকে সব সময় সতর্ক সজাগ থাকতে হয়। পড়া চলছে পরের ফাইলে।